বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্যমূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। এবং খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রথমবার মৃত্যুর তথ্য জানালো সরকার। এ পর্যন্ত 147 জনের প্রাণ গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিমুক্ত মনে হলেই ছেড়ে দেয়া হবে তাদের। এবার সরকারিভাবে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানালেন, সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি, পুলিশ এগুলি ভেরিফাই করছে। কার পেশা কি, কাকে সে কোন দল করত কিংবা কি করত, সবগুলি নিয়ে আমরা আরো একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দিব। পুলিশ আগ বাড়িয়ে কোনো সংঘর্ষে জড়ায়নি জানিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। ট্রেনিং দেওয়া পুলিশ অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। কোটা সমন্বয়কারীদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত মনে করা হলেই ছেড়ে দেওয়া হবে সমন্বয়কারীদের। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বন্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। গুজবগুলি যখনই দেখবেন, সত্য জিনিসটা আপনারা প্রচার করে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সরকার প্রধান। মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতের বিচার করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবে সরকার। সাম্প্রতিক সহিংসতায় নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ 34 জনের পরিবার রোববার সকালে যায় গণভবনে। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গণভবনের ব্যাংকোয়াট হলে তখন আবেগঘন পরিবেশ। অশ্রু সজল চোখে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সরকার প্রধান। এ সময় শেখ হাসিনাকে জড়িয়ে স্বজন হারানো শোকস্তব্ধ পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায়। পরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। স্বজন হারানোর বেদনায় নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ শেখ হাসিনা আশ্বাস দেন সাম্প্রতিক সময়ে নিহতদের পরিবারের পাশে থাকার। সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। স্বজন হারা ব্যথা ভোলান না, সেটা আমি জানি। তারপরেও আল্লাহ আপনাদের সর্বদিক, সেটা আমি চাই। মানুষের নিরাপত্তার স্বার্থে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বলেন, আর খেলতে দেয়া যায় না বাংলাদেশ নিয়ে। অপরাধীদের ধরতে সহযোগিতা চান নিহতদের পরিবারেরও। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন, সেটা আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত, অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।
সরকারি সম্পত্তি জ্বালাও পোড়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ জনগণের অর্থে গড়ে তোলা অবকাঠামোর সুফল পেতেন সাধারণ মানুষই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে থেকেই সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সহিংসতার সব ঘটনা তদন্ত করে বিচারের দাবিও তাদের। এদিকে সবাইকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেছেন, হেফাজতে থাকায় পরিবারের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার নেওয়া হয় ডিবি হেফাজতে। শনিবার আরও 2 সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও হেফাজতে নেয় গোয়েন্দারা। রোববার হেফাজতে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতেই হেফাজতে নেয়ার কথা জানান ডিবি ও স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নিয়ে খাওয়া দাওয়া করতেও দেখা যায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে। এদিকে রাতে ডিবি হেফাজতে থেকেই ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহিংসতার বিচার দাবি করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। এর আগে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই তাদের রাখা হয়েছে হেফাজতে। কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে বিকেলে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যান তাদের অভিভাবকরা। সাক্ষাতের সুযোগ না পেয়ে ক্ষোভ জানান তারা। এখানে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় এদের 3 জনকে একসাথে তুলে নিয়ে গেছে এবং এদেরকে প্যান্টও পরতে দেয়নি। ডিবি পরিচয়ে 7 জন এসে নিয়ে গেছে। একটা পরিবার এসে তাদের হেফাজত, এটা কেউ বিশ্বাস করে না। তারা ওখানে কি চিকিৎসা দিবে? এটা তো হাসপাতাল না। চিকিৎসাধীন অবস্থা থেকে তো উঠাই নিয়ে আসে, এটাকে নিরাপত্তা বলে? তবে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন গোয়েন্দারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 2 দশকে সুন্দরবনে মারা গেছে 40টিরও বেশি বাঘ। শিকারীদের দৌরাত্ম্য, গণপিটুনি, প্রাকৃতিক দুর্যোগই কারণ। সংখ্যা বাড়াতে নিরাপদ প্রজনন ও আশ্রয়স্থল তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ। 11 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইলে 4G সেবা। ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক গ্রাহক 5 GB ডাটা 3 দিন মেয়াদে বোনাস পাবেন। তবে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকছে। রোববার সকালে বিটিআরসিতে সংবাদ সম্মেলনে একথা বলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। টানা 11 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হলো মোবাইলে 4G সেবা। রোববার বিকেল 3টা থেকে উচ্চগতির এই টেলিকম সেবা চালু করে মোবাইল অপারেটররা। তবে বন্ধ রয়েছে মেটার প্ল্যাটফর্ম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটডান্সের টিকটক। রোববার সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে এসব সেবা বন্ধের নির্দেশনা দিয়েই 4G নেটওয়ার্ক সচল করার ঘোষণা দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরই আজকে 3টার পর থেকে তারা মোবাইলে 4G নেটওয়ার্কটা পুনঃস্থাপন করে। বৈঠকে গ্রাহকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডাটা প্যাকেজের কি হবে আলোচনা হয়, তা দিয়েও জানা যায় প্রতিমন্ত্রী ক্ষতিপূরণ হিসেবে 5 GB ডাটা 7 দিন মেয়াদে প্রত্যেক গ্রাহককে বোনাস দেওয়ার প্রস্তাব করেন। অপারেটররা রাজি না হয় 5 GB ডাটা 3 দিন মেয়াদে দেওয়ার সিদ্ধান্ত হয়। 3 দিনের জন্য 5 GB আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। যার হয়তো 200 MBPS ছিল সেও পাবে 5 GB। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিদেশে বসে লাগাতার অপপ্রচার চললেও তা বন্ধে সরকারের অনুরোধ আমলে নেয়নি ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে 31 জুলাই বিটিআরসিতে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই।
দেশে ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী কেন প্ল্যাটফর্মটিতে সক্রিয় এমন প্রশ্নে পলক জানান, সঠিক তথ্য মানুষকে জানাতেই ফেসবুক ব্যবহার করছেন তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যত তাড়াতাড়ি সম্ভব মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মেট্রো রেল যেটা বন্ধ আছে অনেক, ঢাকা শহরে এটা নিয়ে সমস্যা হচ্ছে, এটা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব। গতকাল জাপানি রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি বলেছেন যে জাপান থেকে এখন টেকনিশিয়ানদেরকে আসতে হবে আর দেখতে হবে কিভাবে এটাকে কত দ্রুত এটাকে আমরা রিপেয়ার করে মেরামত করে এটাকে আমরা আবার সচল করতে পারি, শুরু করতে পারি। কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের পরিকল্পনা করেছিল সহিংসতাকারীরা, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পর তিনি বলেন, ডক্টর ইউনূস অতীতে গোপনে বিরোধিতা করলেও এবার প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ। কর্মহীন সব মানুষকে সহায়তার জন্য গত কদিন ধরেই খাদ্য সহায়তা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে এসে সাধারণ সম্পাদক বলেন, কোটা আন্দোলনে সহিংসতা এবং ডক্টর ইউনূসের বিবৃতি একই সূত্রে গাঁথা কিনা সেটিও ভেবে দেখতে হবে। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। একই আয়োজনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি জামাতের হামলাকারীরা এদেশের উন্নয়ন ধ্বংস করতে মরিয়া। বিরোধী আন্দোলনের ছাত্রদের কাঁধে ভর করে যারা মাঠে নেমেছিল তারা বাংলাদেশের মানুষের শত্রু, গণমানুষের শত্রু, দেশের শত্রু। আসুন আমরা এই অপশক্তির বিরুদ্ধে, জামাত বিএনপি এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। বাংলাদেশকে নিরাপদ করতে এই অপশক্তিকে বিতাড়িত করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সিনিয়র নেতা। বিতাড়িত করতে হবে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে, সক্ষমতার 5 গুণ বেশি যান চলাচল করে বরিশালে। মহানগরীতে ভেঙে পড়ছে ট্রাফিক শৃঙ্খলা, যানজটে ক্ষুব্ধ নগরবাসী। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। রংপুর সহ বিভিন্ন এলাকার প্রাণী সম্পদ কার্যালয়ে নাশকতাকারীদের হামলায় 5.5 কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, ভাঙচুরের পাশাপাশি নাশকতাকারীরা প্রাণী সম্পদ কার্যালয়ের বিভিন্ন মালামাল লুটপাট করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছেন 14 জন। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাভারে উপজেলা প্রাণী সম্পদ অফিসের ফ্রিজ, এসি, টেবিল, চেয়ার, টেলিভিশন ইত্যাদি যে সমস্ত অফিসগুলোতে থাকে চিহ্ন পর্যন্ত নাই। সবকিছু মিলে ক্ষয়ক্ষতি প্রায় 3,75,00,000 টাকার মতো। এছাড়াও রংপুরে আমাদের অফিস, তো সেখানেও ক্ষতি প্রায় কোটি টাকার ঊর্ধ্বে। 14 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং 4 জনের কাছ থেকে এই লুটকৃত যেই মালামাল, সেই মালামাল তাদের কাছে পাওয়া গেছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সরকারি স্থাপনায় ভাঙচুরের দায় সরকারকেই নিতে হবে, কারণ সংশ্লিষ্ট মন্ত্রীদের গাফিলতির কারণেই এমন হামলা সম্ভব হয়। এসব মন্ত্রীদের পদত্যাগ করা উচিত বলেও তিনি মনে করেন। রোববার বিকেলে রাজধানীর বনানীতে এক সভা শেষে চুন্নু আরও বলেন, ব্লক রেইড চালিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদেরও গ্রেফতার করা হচ্ছে। রোববার বিকেলে পার্টির এক যৌথ সভা শেষে বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। সরকার কেপিআই, বাংলাদেশ টেলিভিশন মতো এবং বিআরটিসির যে ভবন, এরকম ইম্পর্টেন্ট প্লেস কিভাবে এইখানে গিয়ে ভাঙচুর করে, এটা সরকার তো দায়িত্ব এগুলি রক্ষা করার। সরকার কেন পারে নাই? সরকারের দুর্বলতা, সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায়িত্ব নেওয়া
চলে যাওয়া উচিত। সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরার নামে দেখা যায় যে একটা বাণিজ্য আরম্ভ হয়েছে, লিস্ট করে বলা হচ্ছে অমুক বিএনপি, অমুক পার্টি, এর মধ্যে আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ ও চীন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরেও আলোচনায় এসেছে এ খাতে চীনের বিনিয়োগের বিষয়টি। কেবল সরকারি খাত নয়, বেসরকারি খাতেও বাড়ছে সহযোগিতার সম্ভাবনা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় পরিবহন বাড়াতে দুই দেশের দুটি বেসরকারি খাতের সমঝোতা সই হয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই। এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাত, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন ও মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণেও বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে চীন। বেইজিং থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। সারা বিশ্বে উৎপাদিত বিদ্যুতের ৩০%ই অর্থনৈতিকভাবে পরাশক্তি এ দেশটির দখলে। নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও অন্যতম সহযোগী চীন। পায়রায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন বিতরণ অবকাঠামোর উন্নয়ন কিংবা গ্যাস অনুসন্ধান সহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেইজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে। আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হলো বলে মনে করেন নীতি নির্ধারকরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা। ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজুয়াং এংরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে $20 মিলিয়ন সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত, সিলেটে সোলার পার্ক নির্মাণে চীনের হেসেং সিলিকন ইন্ডাস্ট্রি ও নিংমোসার্ন ইস্ট সোলার কোম্পানির সঙ্গে সমঝোতা হয় বিলিয়ন 10 কমিউনিকেশনের। জাহাজে করে গ্যাসগুলো ঢুকে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে। এটা সামনের বছর শুরু হবে। আর এবার তো মাত্র এমওইউ হলো, এখন টেকনিক্যাল স্টাডি হবে, ফিজিবিলিটি হবে। প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আগ্রহী দুই দেশ। আমাদের প্রজেক্টগুলো হলো ডেফিনেট প্রজেক্টগুলি, ফাইন্যান্স নিয়ে নেগোসিয়েশন চলতেছে। সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে, সোলারের ব্যাপারে আসছে, পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট, তারা অর্থ সহযোগিতা করতে চাচ্ছে। এরকম অনেকগুলো প্রজেক্ট। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে একটা বিশাল সফর, বিশেষ করে মাননীয় চায়নার প্রিমিয়ারের সাথে দেখা করা, চায়নার প্রেসিডেন্টের সাথে আলোচনা করা, এই বিষয়গুলোর মধ্যে উঠে আসছে। তার মানে আগামী ভবিষ্যতে যে সহযোগিতা থাকবে এটা চলমান থাকবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে। ভেরি আর্জেন্ট, টপ প্রায়োরিটি বেসিসে এটা করা উচিত। 2030-এর মধ্যে সিস্টেমটারে স্টেবল করার জন্য, অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি। সেটা চায়নার থেকে করুক, রাশিয়ার থেকে করুক বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যার সাথেই করুক না কেন। নীতি নির্ধারকদের আশা, আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে $40 বিলিয়ন যে বিনিয়োগ প্রয়োজন, তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন। গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তার অন্যতম বড় সহযোগী চীন। আর এই খাতে সহযোগিতার দুয়ার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউয়ের মতো বিশেষ পরিস্থিতি, যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা। তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসাব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্যমূল্য বাড়িয়ে দেয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে তাদের দৈনন্দিন চাহিদা থেকে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে।
বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে, কারণ বারবার প্রতিকার চেয়েও শেষমেশ তাদের ঘরে ফিরতে হয় পরিবারের চাহিদা পূরণ করতে না পারার মতো ব্যাগ ভর্তি অস্বস্তি নিয়ে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, না খেয়ে চলতে হয়, এরকম সব কিছু মিলে অনেক কষ্ট। এত বাজারের দাম আসলে আর ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। ওনারা বলতেছে সাপ্লাইয়ের অভাব, সিন্ডিকেট, গ্যাঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। মাল তো আসে ঠিক মতো নিয়ে আসে, কিন্তু কাস্টমার তো নেই। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরো হয়। যে কোনো সংকট ক্রান্তিকালে যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। সবজিতে কেজিতে আমি 40 থেকে 35 থেকে কমছে। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, দাম কমে নেই। এক এক সময় এক একটা অজুহাত দেখায়। মধ্যবিত্তদের জন্য একটু চাপ পেরে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্যপণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা বা তারও বেশি। যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়ক তো নাই, সবকিছুর দামই তো বেশি। আপনার 60 টাকা নিচে তো কোনো তরকারি নাই। ট্রাক ভাড়াটা বেশি পড়ছে, 5,000-6,000 টাকা, মানে আগের ছয়টা বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। এটাই এখন নিত্যপণ্যের বাজার বাস্তবতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ। থেকে সব টাকা সরানোর পর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে মিলছে একের পর এক প্রমাণ। অস্বাভাবিক লেনদেনের তথ্য জানিয়ে দুর্নীতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছেন দুদকের আইনজীবী। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অনুসন্ধান শুরুর 4 মাসেও মামলা হয়নি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। শুধুমাত্র অস্বাভাবিক সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনেই আটকে আছে লাপাত্তা বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান। দুদক আইনজীবীর ঘুরে ফিরে একই কথা, মামলার সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু কমিশন কিসের অপেক্ষায়? রোববার উচ্চ আদালতে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। প্রতিবেদনে অনুসন্ধান শুরুর পর ব্যাংক হিসেব থেকে প্রায় 13 কোটি টাকা সরানোর বিষয়টি উঠে এসেছে। দুদক আইনজীবী বলছেন, বিদেশেও বেনজির টাকা পাচার করেছেন কিনা তার খোঁজ এখনো চলছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। বেনজিরের আলাদিনের চেরাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময় আলোচনায় আসেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও। যুক্তরাজ্যে তার 350টি বাড়ি কেনার বিষয়টি আসে দেশি বিদেশি গণমাধ্যমে। তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় মামলা হয় উচ্চ আদালতে। রোববার শুনানিতে দুদক আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চান, 10 লাখ 20 লাখ টাকার দুর্নীতি ধরতে দুদক আগ্রহী হলেও কেন শত শত কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে আগ্রহী হতে দেখা যায় না? আসলে শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। তার এই মানি লন্ডারিং 350 বাড়ি যুক্তরাজ্যে কেনা, আমরা মনে করি এন্টি স্টেট এন্ড এন্টি পিপল, এটা দেশের বিরুদ্ধেও এক ধরনের স্টেপ। যে হাইকোর্টের আদেশ, আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এরপরও দুদক পদক্ষেপ না নিলে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে নেতিবাচক মন্তব্য করায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রুল জারি করেন। এ মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 29 আগস্ট। ওই দিন পর্যন্ত আইন পেশা পরিচালনা করতে পারবেন না মহসিন রশিদ।
একই সঙ্গে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুনানিতে মহসিন রশিদকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, বারবার একই কথা বলবেন আর এসে ক্ষমা চাইবেন, তা হতে পারে না। এদিকে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের সব কন্টেন্ট সরিয়ে ফেলতেও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স খাতে ব্যবসায়ীদের দৈনিক ক্ষতি হয়েছে 120 কোটি টাকার। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে বিপাকে পড়েছেন অন্তত 5 লাখ উদ্যোক্তা। ক্ষুদ্র উদ্যোক্তার পাশে দাঁড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। 2 বছর ধরে ই-কমার্স মানে ফেসবুকে পেজ খুলে ব্যবসা করে আসছেন শিরিনা আক্তার। দৈনিক 4 থেকে 5,000 টাকার পোশাক বিক্রি করে যা আয় হতো তা দিয়ে মিটত সংসারের বাড়তি খরচ। কিন্তু সম্প্রতি ইন্টারনেট সেবা বন্ধ হলে বন্ধ হয়ে যায় তার আয়ের পথ। 10 দিনে অন্তত মিনিমাম আমার 30টা বা 40টা ড্রেস চলে যেত, সেটা এখন যাচ্ছে না। ফেসবুক ছাড়া আমাদের এই ক্ষতিটা পোষানো যাবে না। শুধু ফেসবুক ব্যবহার করে পণ্যের প্রচার করা নিতাই সরকারের ই-কমার্স ব্যবসায় প্রতিদিনের 1.5 লাখ টাকার অর্ডার নেমেছে 10 থেকে 15,000 টাকায়। তার মতোই ব্যাপক ছন্দপতন হয়েছে আলাউদ্দিনের অনলাইন ব্যবসায়। 5 থেকে 7টা অর্ডার আমরা প্রসেস করতে পারতেছি না। 100% সেল আমি বলতে পারি ফেসবুকে ক্ষতি হইতো, এটা এখন 95% নাই। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব বলছে, গত 10 দিন ধরে ফেসবুক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন 5 লাখের বেশি অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, যেখানে ই-কমার্স ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ ঠেকেছে 120 কোটি টাকায়। যারা একেবারে কম পুঁজি নিয়ে শুরু করছে তারা কিছু ঝোলে পড়ে যাবে, এটা যদি কন্টিনিউ করে। নতুন করে এখানে আসতে চাচ্ছে তারা একটু পিছু হটবে। ক্ষতির মুখে পড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঝরে পড়া ঠেকাতে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারকে নতুন কর্মকৌশল সাজানোর তাগিদ অর্থনীতিবিদদের। 8-10 দিন যদি তারা ব্যবসা করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু আর ব্যবসা নিয়ে আর ঘুরে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন। ধীরে ধীরে ওয়েবসাইট ভিত্তিক ই-কমার্স বিজনেস চালু হতে শুরু করলেও কবে নাগাদ আবার ফিরবে ই-কমার্স, সে অপেক্ষায় উদ্যোক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে অপেক্ষমান তৈরি পোশাক খাতের কন্টেইনারগুলোর ড্যামারেজ চার্জ 7 দিনের জন্য মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। রোববার দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচের নেতৃত্বে প্রতিনিধি দল সাম্প্রতিক সহিংসতায় তৈরি পোশাক খাতের ক্ষতির চিত্র তুলে ধরেন। আর প্রতিমন্ত্রী জানান, দুষ্কৃতিকারীদের সহিংসতার কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমের সার্ভারে অনলাইন সংযোগ না থাকায় নির্দিষ্ট সময়ে পণ্য খালাস করা সম্ভব হয়নি। এতে পোশাক খাতের অপেক্ষমান কন্টেইনারের ড্যামারেজ চার্জ 1 সপ্তাহের জন্য মওকুফ করা হবে। আন্দোলনে আমাদের বলতে গার্মেন্টস সেক্টরের 7,400 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। আমদানি রপ্তানি আমরা করতে পারি না এই জ্বালাও পোড়াও বা রাস্তা অবরোধের কারণে। প্রায় 37,000 কন্টেইনার জট হয়েছে। আবেদন করেছি যে যাতে করে কন্টেইনার জটটা সরিয়ে আমাদের যাতে আমদানি রপ্তানি সহজ করা হয়। চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসের ক্ষেত্রে কাস্টমস পুরোপুরিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছিল বলে তারা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ারেন্স নিতে পারেননি। না পাওয়ার কারণে তারা কিন্তু আমাদের বন্দর থেকে তাদের মালামাল তারা ছাড়াতে পারেননি। আমরা সর্বোচ্চ 7 দিনের একটা ড্যামারেজ মওকুফ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তো এখন বিজিএমের পক্ষ থেকে যদি আমাদেরকে সেই তালিকাটা দেয়, সেই হিসাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ভোরের সময় আরও থাকছে নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ। পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার প্রবাসীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমের বাজারে যে বিরূপ প্রভাব পড়েছিল তা দূর হচ্ছে। আগের রূপে ফিরতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। কয়েকদিন স্থবিরতা থাকলেও বর্তমানে আমের ব্যাপারী, শ্রমিক ও ক্রেতাদের আনাগোনায় মুখর বাজারটি। ভালো দাম পেয়ে খুশি বাগানীরা। আমবাজার স্বাভাবিক রাখতে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি কৃষক নেতাদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ফজলি, আম্রপালি, বাড়িচার, আশিনা সহ নানা জাতের আমের সমারোহ। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর বাজার। ভ্যানে খাঁচা ভর্তি আম নিয়ে অপেক্ষা করছেন বাগানীরা। বাজার ঘুরে ঘুরে দরদাম করে কিনছেন ব্যাপারীরা।
মূল বাজার পেরিয়ে ভ্যান ভর্তি আম গেছে আধা কিলোমিটার দূর পর্যন্ত। জিআই স্বীকৃত পণ্য ফজলি ও আশিনা জাতের ভরা মৌসুমে এমনই চিত্র দেশের সবচেয়ে বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারের। গত সপ্তাহে চলমান আন্দোলন ঘিরে এই বাজারে স্থবিরতা দেখা যায়। আম কেনা বন্ধ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। ফলে গাছেই পেকে নষ্ট হয় পরিপক্ক আম, ক্ষতিগ্রস্ত হন বাগানীরা। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই স্বাভাবিক হতে শুরু করে আম বাজার। কারফিউ শিথিল করায় আম বেচা কেনাই প্রাণ ফিরেছে বাজারে। কয়েকদিন খুব সমস্যার মধ্যে আমরা পার করেছি, টাকা পয়সা পাইনি, মানে ব্যাংকে আড়তদাররা টাকা উঠাইতে পারে নাই। 3 দিন থেকে বাজার ভালো, খুব সুন্দর, টাকা লেনদেন হচ্ছে ভালো। আম নাম ছিল না মাঠে, এখন নামছে, বেচা কিনা হয়েছে, ভালো হয়েছে। ফজলি আম কিনলাম 4200, 450, আশিনা 16-17। আমটা আমরা কিনতে পাচ্ছি, ভালো দাম দিয়ে কিনছি, ভালো দাম দিয়েও বিক্রি করছি মোকামে। আমবাজারকে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির আওতামুক্ত রাখার দাবি কৃষক নেতাদের। তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমাদের এই অর্থনৈতিক সম্পদ যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা সবাই দৃষ্টি রাখবেন, এটি আমাদের প্রত্যাশা। সাপ্লাই চেইনটা যেন সবসময় ঠিক থাকে, এই সাপ্লাই চেইন ঠিক থাকলে কৃষকরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কানসাট আমবাজারে প্রতিদিন 25 থেকে 26 কোটি টাকার আম বিক্রি হয়। চলতি মৌসুমে জেলায় 37,604 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। চোরা শিকারী ও জলদস্যুদের দৌরাত্ম্য, বাঘ মানুষ দ্বন্দ্বের কারণে যুগের পর যুগ সুন্দরবনে বাঘের সংখ্যা কমছিল। গত 2 দশকে বনে 40টিরও বেশি বাঘ মারা গেছে। তবে আশার কথা, এবারের নানা উদ্যোগে কমছে মৃত্যুর হার। আর তাই সুন্দরবনের বাঘের নিরাপদ প্রজনন, শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কর্তৃক তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। গণপিটুনি, ঝড়, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন কারণে নিয়মিত বাঘের মৃত্যু হয়। বন বিভাগের তথ্য বলছে, গত 2 দশকে সুন্দরবনে 40টি বাঘের মৃত্যু হয়েছে। তবে আশার কথা, গত 5 বছর ধরে সুন্দরবনে বাঘ মৃত্যুর হার অনেকটা কমে এসেছে। সম্প্রতি বাঘ জরিপে বাঘ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সুন্দরবনের অভয়ারণ্য 23% থেকে 52% বৃদ্ধি, জলদস্যু মুক্ত হওয়া যার অন্যতম কারণ। এসব সাফল্যের মধ্যেই বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এই প্রতিপাদ্য নিয়ে সোমবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। তবে বাঘের নিরাপদ প্রজনন, বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধি, আপৎকালীন সময়ে বাঘের নিরাপদ আশ্রয়স্থল তৈরি, নতুন করে পাচারকারীদের অপতৎপরতা ঠেকাতে সুন্দরবনে মনিটরিং বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বাঘের প্রজনন সময়টুকু আমাদের গবেষণা করে পিক টাইমটুকু বের করে ওই সময়টুকুতে কিছু অঞ্চল রেস্ট্রিক্ট করা যায় কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। আর বন সংশ্লিষ্টদের দাবি, বাঘের নিরাপদ প্রজননকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বাঘের সংখ্যা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাঘ এবং মানুষের যে দ্বন্দ্ব, এটা নিরসনের জন্য লোকালয়ে বাঘ প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে নাইলনের ফেন্সিং করা হয়েছে। একটা জেনারেশনকে আমরা বৃদ্ধি করার সুযোগ করে দিতে পেরেছি। এই জেনারেশনটা যদি টিকে যায়, আগামী 5 বছর আমরা আরো বেশি সফল পাবো। সবশেষ 2018 সালে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনে বাঘের সংখ্যা গণনা করা হয়েছিল 114টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময়। যান চলাচল করে বরিশালে, এতে দিনে দিনে ট্রাফিক শৃঙ্খলা ভেঙে পড়ছে মহানগরীতে। অবৈধ যান চলাচলে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। যানজটে ক্ষুব্ধ নগরবাসী। তবে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি মেয়রের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। অফিস খোলার নিত্যদিনে সকাল সকাল এমন যানজট দেখা যায় বরিশাল মহানগরীতে। জেলখানার মোড়, কাকলির মোড়, নতুন বাজার, বিএম কলেজ রোড, বগুড়া রোড, বটতলার মোড় সহ প্রধান সড়কগুলোতে যানজট লাগে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমন জাম বাজে যে আমাদের হাঁটে হেঁটে বেশি দিকে যেতে হয়। যানজটের কারণে একটা রোগী হাসপাতালে সঠিক সময় পৌঁছাতে পারতেছে না। বিভিন্ন গ্যারেজ ঘুরে দেখা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই 2 থেকে 2.5 লাখ টাকায় বানিয়ে ফেলা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা ও অটো গাড়ি। বৈধ অবৈধের জাতাকলে বরিশাল মহানগরীতে এখন 5 গুণ বেশি যান চলাচল করে বলে জানায় নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ। আমার মনে করেন আমার দোকান দিয়ে 3-4 গাড়ি নেমে অবৈধ প্রচুর চলাচল করে ইজি বাইক, যেটা ব্যাটারি চালিত। এটা নিয়ন্ত্রণ করা গেলে এই বরিশাল ছোট্ট শহরে
যানজটও কমবে এবং সড়ক নিরাপত্তাও ভূমিকা রাখবে। পুলিশ জানায় নগরীর 20টি পয়েন্টে যানজট সবচেয়ে বেশি হয়। যত্রতত্র পার্কিং ও অবৈধ যানবাহনের কারণে যানজট সামলাতে হিমশিম খেতে হয় তাদের। রাস্তাগুলো অনেক ন্যারো আর ট্রাফিকের জনবল এটা অনেক কম, আমাদের নিয়মিত হিমশিম খেতে হচ্ছে এই যানজটের কারণে। আর নগরীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিটি মেয়র। পুলিশকে নিয়ে আমরা এগুলো আলাপ আলোচনা করব এবং যারা এখানে যানবাহন পরিচালনা করছে তাদেরকেও আমরা ডেকে এই ব্যাপারে একটা সুন্দর সমাধান দিতে পারি। বিআরটি এর তথ্য মতে বরিশাল নগরীতে ২৫০০ বৈধ গাড়ি থাকলেও বাস্তবে বৈধ অবৈধ মিলিয়ে প্রায় ২০,০০০ গাড়ি চলাচল করে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। বেহাল দশা ঝালকাঠি পৌরসভার সড়কের বেশিরভাগ রাস্তাই খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ চরম ভোগান্তিতে থাকা পৌরবাসী। কর্তৃপক্ষ বলছে বর্ষা মৌসুম শেষে শুরু হবে সংস্কার কাজ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। একদিকে যানবাহনের যাত্রীদের সহ্য করতে হচ্ছে প্রচণ্ড ঝাঁকুনি, অন্যদিকে সড়কের গর্ত আর কাদা মাটিতে চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা ঝালকাঠি পৌরসভার সড়কগুলোর। বেশিরভাগেরই রয়েছে বড় বড় গর্ত, ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়কগুলো। এমনকি এই পানিতে প্লাবিত হয় সড়ক সংলগ্ন বাসাবাড়িও। এতে চরম ভোগান্তিতে পৌরবাসী। এই রাস্তায় আইলে পানি খাওয়া লাগে, রাস্তার অবস্থা খুব ভালো, এমন বাঙ্গা একটা আইলে রাস্তার নাটু সব ঢিল হয়ে যায়। বৃষ্টি হইলেই নদীর সাথে রাস্তার সাথে এক হয়ে যায়। 1 নম্বর পৌরসভা হইয়াও আমরা পৌরসভার কোনো সুযোগ সুবিধা উপভোগ করতে পারি না। রাস্তার জল যদি সব ঘরে থাকে কিভাবে ঘুমায় আর কিভাবে কি রান্না করে। মেয়রের একটা উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু মেয়র সাহস করে উদ্যোগ নেয় না, হয়তো ভোট কমে দেবে এই সন্দেহে। সংকট দীর্ঘদিনের হলেও এতদিনেও সমাধানের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অবশ্য চলতি বর্ষা মৌসুম শেষে সড়ক সংস্কার কাজ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এই সিজনটা গেলেই আমরা বর্ষার সিজনটা গেলেই আমরা কাজটা হয়তো সামনের মাসে আমরা আশা করি কাজ শুরু করতে, ডিসেম্বরের মধ্যেই একটা আমূল পরিবর্তন শহরে দেখা যাবে। ঝালকাঠি পৌরসভায় মোট পাকা সড়ক রয়েছে ২১.৭ কিলোমিটার। আন্দোলনের সহিংসতা ও কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। এতে শত কোটি টাকা ক্ষতির দাবি করছেন পর্যটন ব্যবসায়ীরা। এই শিল্পের ধস ঠেকাতে শিগগিরই পরিস্থিতির উন্নতি করতে সরকারের প্রতি দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পর্যটক শূন্য সমুদ্র সৈকত, ক্রেতা নেই সাগর পাড়ের মার্কেটগুলোতে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা ও বর্তমান কারফিউ পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে কুয়াকাটার পর্যটন শিল্প। সৈকতে নেই কোনো ব্যস্ততা, বেশিরভাগ বেঞ্চ, বিচ বাইক ও ওয়াটার বাইক তুলে রাখা হয়েছে। দেখা নেই কোনো ফটোগ্রাফার ও ঘোড়ার, এমনকি পর্যটক নেই আবাসিক হোটেলগুলোতে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান বর্তমানে অলস সময় পার করছেন তারা। বাতিল হয়ে গেছে হোটেল মোটেলের বেশিরভাগ বুকিং। এমন পরিস্থিতিতে বিপাকে তারা। পর্যটক আসা বন্ধ হয়ে যায়, এইভাবে যদি দেশের পরিস্থিতি থাকে তাহলে আমাদের এক ধরনের না খেয়ে থাকতে হবে। বেচা বিক্রি শূন্যের কোঠায়। এই পরিস্থিতি যদি দ্রুত সামাল দেওয়া না যায় তাহলে হয়তো বা আমরা আরও 10-এর দিকে, ব্যবসায়ীরা আরও 10-এর মুখ দেখতে হবে। বর্তমানে এই পরিস্থিতি যদি ঠিক না হয়ে যায় তো আমরা হোটেল মোটেল যারা ব্যবসায়ীরা আছি তারা হয়তো বা সার্ভাইভ আসলে কতদিন করবে সেটা নিয়ে এখন চিন্তার বিষয়। চলমান পরিস্থিতিতে কুয়াকাটার পর্যটন বাণিজ্যে শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে অনেককে পথে বসতে হবে বলে জানান ব্যবসায়ী নেতারা। টানা প্রায় 12-14 দিনে প্রায় শত কোটি টাকার লোকসানে আছে আমাদের কুয়াকাটা। যদি পর্যটকরা আসে আমরা পর্যটন সেবা নিশ্চিত করব এবং পর্যটন শিল্পের আবার গতিধারা ফিরে আসতে পারে। কুয়াকাটায় ছোট বড় মিলে 2 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেশের বাইরের খবর। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। রিপাবলিকান দলের কাছেও নেই ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা। তবে সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে কামালা হ্যারিস শিবির।
মাত্র 6 দিনে প্রচারণার জন্য 200 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেল কয়েক মাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিভাগে ফেলেছেন ট্রাম্প। নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Get out and vote just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরে শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র 6 দিনে কামালার প্রচারণা শিবিরে 200 মিলিয়ন মার্কিন ডলার জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামলে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যেই রোববার নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে এক সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন 2026 সালে জার্মানিতে ওয়াশিংটন যদি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে পশ্চিমাদের নিশানা করে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। নীল সমুদ্রের বুকে চলমান নৌবাহিনীর শুভ্র নৌযানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এভাবেই সমস্বরে অভিবাদন জানান নৌসেনারা। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর দিবস উপলক্ষে সেনাদের অভিনন্দন জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর শুরু হয় নৌ প্যারেড। এ সময় নৌবাহিনী প্রধানের সালাম গ্রহণ করেন পুতিন। পরে উপস্থিত নৌসেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন যুক্তরাষ্ট্র যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। পুতিনের দাবি যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে রাশিয়ার সীমান্তবর্তী ও আশপাশের দেশগুলোতে স্থানান্তর করছে, যেখান থেকে মাত্র 10 মিনিটেই হামলা চালানো সম্ভব। তবে রাশিয়াও বসে নেই জানিয়ে পুতিন বলেন ওয়াশিংটন কখনো মস্কোয় হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে। জার্মানিতে 2026 সাল থেকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানির সরকারের ঘোষণা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি তা করা হয় তবে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় রাশিয়া তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন আবারও যে কোনো মুহূর্তে শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দেন পুতিন। স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এবার এমন কিছু ঘটলে আমাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উপকূলীয় শক্তি বৃদ্ধির উপর আরোপিত একতরফা স্থগিতাদেশ ভুলে যাব। যুক্তরাষ্ট্রে নেওয়া প্রতিটি পদক্ষেপের আমরা একইভাবে জবাব দেব। ন্যাটোর প্রতি নিজেদের বিশ্বস্ততা দেখাতে ইউরোপের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার দাবি রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ছিনিয়ে নিতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অক্টোবরে ঢাকায় বসবে আইসিসির সভা, অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচন। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে অবশেষে ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার স্থানীয় সময় সকালে সংবিধানের 110 ধারা অনুসারে তাকে
প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়ে খামেনিকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। এদিন আবারও ইসরায়েল বিরোধী মনোভাব ব্যক্ত করেন আয়াতুল্লাহ খামেনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের জুনে, কিন্তু গত মে মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর 1 বছর আগেই গত জুনে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। চলতি মাসের শুরুতে ভোটের ফলাফলে জয়ী ঘোষণা করা হয় সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে। এরও প্রায় 22 দিন পর রোববার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝে নেওয়ার আদেশ দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি স্বাক্ষরিত নিয়োগ আদেশে পেজেশকিয়ানকে অভিহিত করা হয়েছে জ্ঞানী, সৎ, জনপ্রিয় ও বিজ্ঞ হিসেবে। আগামী মঙ্গলবার পার্লামেন্টে শপথ গ্রহণের কথা নতুন প্রেসিডেন্টের। রোববার পেজেশকিয়ানকে দায়িত্ব বুঝে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য দেন খামেনি। সেখানে তার বক্তব্যে উঠে আসে ইসরায়েল বিরোধী নীতির কথা। নতুন প্রেসিডেন্টকে সর্বদা ইসরায়েল বিরোধিতা অনুসরণের আহ্বান জানিয়ে খামেনি বলেন, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটি একটি অপরাধী গোষ্ঠী। এদিকে শপথ গ্রহণের আগেই খামেনির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির পার্থক্যের আলোচনা শুরু হয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা থেকে বিরোধী নেতাদের ভাষ্য, দ্বৈত শাসন ব্যবস্থার কারণে রাষ্ট্রীয় নীতি, পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে পেজেশকিয়ান কতটা পরিবর্তন আনতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে ইরানের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি সংসদের ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বহু বছর। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, পেজেশকিয়ানকে ভোট দেওয়া অধিকাংশ মানুষই শহুরে মধ্যবিত্ত ও তরুণ। নাদিম মারজান। নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ, দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রিতা সহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। 2020 সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। কনসুলার সেবা সহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। দেখে বোঝার উপায় নেই, এটাই বাংলাদেশ দূতাবাসে আসা কয়েকশো সেবা প্রত্যাশীর ওয়েটিং রুম। মেঝের এ চিত্র দেখেই আঁচ করা যায় ধোয়া মোছা হয়নি দীর্ঘদিন। এই যদি হয় বসার জায়গা, তাহলে সহজেই অনুমান করা যায় কি হতে পারে টয়লেটের চিত্র। দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অনেকটা ব্যবহার অনুপযোগী দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট টয়লেট। তাই জরুরি প্রয়োজনে তাদের যেতে হয় আশেপাশের কোনো স্থাপনায়। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রিতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। এম্বাসিতে যে বাথরুম বা আশেপাশে যে একটা নোংরা অবস্থা থাকে, অত্যন্ত দুঃখের বিষয়। আমার পাসপোর্ট নতুন করে রিনিউ করার জন্য দিয়েছি, ওখানে আমার মায়ের নামের সংশোধনী কিছু ব্যাপার আছে। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার 11 মাস লেগে গেছে আমার পাসপোর্টটা আমি পেতে। আমরা সেবা নিতে আসছি, ওনারা সেবা দিতে বসেছেন। এর মাঝখানে যে এই যে ক্ষমতা দেখানো বা চেয়ারের একটা পাওয়ার দেখানো, এটা কোনোভাবেই কাম্য না। এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। লিসবনের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত, একজন কাউন্সিলর ও একজন তৃতীয় সচিব সহ মোট 14 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। পর্তুগালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও এখানে আসেন পর্তুগিজ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক ব্যাপারে দূতাবাস কর্তৃপক্ষ আরও আন্তরিক হবে, এমনটাই আশা করে সেবা প্রত্যাশীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বাংলাদেশের চলমান সংকটের বড়সড় প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। কলকাতায় আটকা পড়েন অনেক বাংলাদেশি পর্যটক। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সৃষ্ট চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে প্রতিবেশী ভারতের কলকাতায়। কেননা কলকাতার একটি বড় অংশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত এলাকাগুলোতে নেমে এসেছে চরম এক অনিশ্চয়তা। খাওয়ার হোটেল ফাঁকা, থাকার জায়গা সমস্ত ফাঁকা, মার্কো স্ট্রিট ফাঁকা, দেখলে বুঝতে পারবেন পুরো ফাঁকা করছে। বাংলাদেশ লোক আছে, সবে কামাই আছে, নাকি আমার ট্যাক্সি কামাই না, সবে আর না আসলে সব একটু থমে যায়। কেউ নেই, বাস আসছে না, কাজ বাজ নেই, কিছু নেই, কি করা যাবে, বন্ধ আছে, সব বন্ধ। আমরা তো চাই যে পরিস্থিতি স্বাভাবিক তাড়াতাড়ি চালু হোক। অন্যদিকে কলকাতায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি পর্যটকও। তারাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমি ডাক্তার দেখাতে আসছিলাম, তো এখন যাওয়ার কোনো উপায় পাচ্ছিলাম, এখানে আটকে গেছি। তো দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। সাধারণ ছাত্র না, এর ভিতরে মনে হয় কে বা কারা ঢুকে গেছে, ঢুকে এটা করছে। মধ্য কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, ফি স্কুল স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, মার্কো স্ট্রিট সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পর্যটক আসেন। বেড়ানো, চিকিৎসা এবং কেনাকাটার জন্য আসা বাংলাদেশি পর্যটকদের কারণেই গোটা এই এলাকার অর্থনীতি চাঙ্গা থাকে। তবে বাংলাদেশের যে কোনো সংকট হলেই কয়েক ঘন্টার মধ্যে সেই অর্থনীতির উপর পড়ে মারাত্মক নেতিবাচক প্রভাবও, বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বাংলাদেশের এই চলমান সংকটজনক পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার এই বাংলাদেশি অধ্যুষিত হোটেলপাড়া এলাকা। নিউ মার্কেটের বিস্তীর্ণ এলাকার পুরোপুরি অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকের ওপর। আর বাংলাদেশি পর্যটক আসা কমে যাওয়ায় তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। চাঁদের মাটির প্রদর্শনী হলো থাইল্যান্ডে। চীনা নভোযান চ্যাং-ই-5 এর সংগ্রহ করা চাঁদের মাটি এবারই প্রথম চীনের বাইরে প্রদর্শিত হলো। চাঁদের মাটির নমুনা দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। চাঁদের মাটি পৃথিবীর বুকে, যা দেখতে ভিড় করেছেন শত শত দর্শনার্থী। এমন আশ্চর্য প্রদর্শনীটি চলছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকুইট ন্যাশনাল কনভেনশন সেন্টারে। চন্দ্রাভিযান নিয়ে আগ্রহী দর্শনার্থী ও শিক্ষার্থীদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা গেছে চমৎকার এই আয়োজনে। চাঁদের মাটির নমুনা দেখতে পেয়ে দর্শনার্থীরা উচ্ছ্বসিত। এমন চমৎকার জিনিস দেখতে পেরে আমি খুবই খুশি। চাঁদের মাটি কেমন হয় তা দেখার খুব শখ ছিল আমার। আমার সন্তানরা জ্যোতির্বিদ্যায় আগ্রহী, তাই তাদেরকে এখানে নিয়ে এসেছি। আমি আশা করি আজকের এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের পেশা বাছাইয়ের ক্ষেত্রে সাহায্য করবে। চাঁদের মাটির নমুনা 75 মিলিগ্রাম ওজনের একটি ক্রিস্টাল বলের মধ্যে রাখা হয়, যা 360 ডিগ্রি দেখানোর জন্য ঘোরানো যায়। দর্শনার্থীদের ভালোভাবে দেখানোর জন্য এতে ব্যবহার করা হয়েছে ম্যাগনিফাইং গ্লাস। চীনের সবথেকে বড় চন্দ্রাভিযান ছিল চ্যাং-ই-5। এই অভিযানটি 2020 সালে শেষ হয়েছিল এবং 23 দিনের অভিযান শেষে তারা সফলভাবে চাঁদের নমুনাগুলো পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়। থাইল্যান্ড প্রথম বিদেশি গন্তব্য। অন্যদিকে চ্যাং-ই-7 চন্দ্রাভিযান মিশন 2026 সালে চালু করা হবে। বিশেষ নভোযানটি মহাজাগতিক বিকিরণ ও মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারবে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। শুষ্ক রুক্ষ মরুভূমিতে এ যেন প্রাণের সঞ্চার। বেগুনি ও সাদা রঙের ফুলেল আভায় ছেয়ে গেছে চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা শহর। বিশ্বের শুষ্কতম মরুভূমিতে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে পেয়ে ভিড় করছেন দর্শনার্থীরা, উপভোগ করছেন নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য। মরুর শুষ্ক ভূমি ভেদ করে রঙিন প্রাণের সঞ্চার। উন্মুক্ত স্থানে সারি সারি বেগুনি ও সাদা রঙের ফুলে ছেয়ে গেছে বালুর রাজ্য। মনোমুগ্ধকর এই দৃশ্য চিলির উত্তরাঞ্চলীয় আতাকামা মরুভূমির। বাহারি ফুলের সমাহারের এমন প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ বাসিন্দারা। বিশ্বের শুষ্কতম মরুভূমি আতাকামায় বিরল এ দৃশ্যের সাক্ষী হতে দেশটির নানা প্রান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। নজরকাড়া সৌন্দর্য উপভোগ করছেন পর্যটক ও স্থানীয়রা।
অনেকেই ঘুরে ঘুরে দেখছেন হরেক রঙের এসব ফুল, কেউ বা ক্যামেরা বন্দি করছেন মুহূর্ত। এর মধ্যে কেউ কেউ এসেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। প্রথমবার আমি এখানে এমন ফুলের সৌন্দর্য দেখলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম গাড়ি থামিয়ে জায়গাটা ঘুরে দেখা দরকার। এই মৌসুমে এত চমৎকার দৃশ্য হেঁটে দেখে খুব ভালো লাগছে। বহুদিন পর প্রাকৃতিকভাবে এই মরুভূমিতে ফুলের দেখা পেল সাধারণ মানুষ। সম্প্রতি আতাকামায় হঠাৎ ভারী বৃষ্টিসহ মরুভূমিতে সারি সারি গাছের সমাহারের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথাই বলছেন অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস বাফলার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির লস অ্যাঞ্জেলেসের নিজস্ব কার্যালয়ে 2024-26 অর্থ বছরের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির নেতারা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রবাসীরা অংশ নেন। নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট রশনি আলম, সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিউলি সহ অন্যান্য সদস্যদের শপথ পাঠ শেষে তাদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নতুন এই কমিটি আগামী 2 বছরের জন্য সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে। আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর প্রভাবে আজ দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে, যার কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর থেকে আগামী 2-1 দিন রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। খেলার খবর। এবছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির সভা। একই সঙ্গে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান নির্বাচনও, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসি নির্বাচনের ইশতেহার ঘোষণার পর নিজে প্রার্থী হবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এছাড়া আগামী 8 বছরের এফটিপি নিয়ে আইসিসি কাজ করছে বলেও জানান পাপন। মাঠের সাফল্যের সঙ্গে ক্রিকেট কূটনীতিতেও সমান তালে এগুচ্ছে বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পরই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয় বিসিবিকে। আস্থা অর্জন করায় এবার বিসিবিকে আরও বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবছরই শেষ হচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিটির মেয়াদ। নতুন কমিটিও গঠন হবে এবছরের অক্টোবরে। আসন্ন আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনী সভা আয়োজনের ভার পড়েছে বাংলাদেশের উপর। ঢাকায় প্রথমবার এজিএম অনুষ্ঠিত হবে আইসিসির, যেখানে অংশ নেবেন ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ড সভাপতি ও কর্তারা। এর আগে বিশ্বকাপের মতো বড় আয়োজন করলেও আইসিসির প্রশাসনিক এমন কার্যক্রম এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে বিসিবি। নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে, সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে এবং খুব সম্ভব সেখানে ইলেকশনটাও হওয়ার কথা। কাজে এখন হচ্ছে কি, এটা তো লাস্ট কোয়ার্টার, তো এখন মোর হচ্ছে সামনের ইলেকশন, আইসিসির নির্বাচন এবং অন্যান্য যে টুর্নামেন্ট বা সিরিজগুলো, যে প্ল্যানগুলো এখন পর্যন্ত আছে, মিডিয়া রাইটস, নির্বাচন হওয়ার সম্ভাবনা এটাই বেশি, কারণ সেটাই হবে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তার লাস্ট বোর্ড মিটিং। সো সাধারণত আমাদের নির্বাচন ইশতেহারের আগেই দিয়ে দেওয়ার কথা। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান? ফোটাফুটি না হলেও গুঞ্জন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ হতে পারেন আইসিসির নতুন কাণ্ডারি। তবে বাংলাদেশে সভা আয়োজনের ঘোষণার পর আবারও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, বিসিবির বর্তমান সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ক্রিকেটের সর্বোচ্চ পদে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা হয়নি, যতক্ষণ পর্যন্ত তারা ক্যান্ডিডেটের ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত বলাটা কঠিন। কিন্তু ক্যান্ডিডেচার করলে ডেফিনেটলি যোগাযোগ করবে, কে কত টাকা পাবে না কি পাবে, খেলা কি পাবে, এফটিপি, এই ইস্যুটা ইজ ভেরি ক্রিটিক্যাল।
ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। মনে রাখতে হবে যে যাতে করে যে আমি যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো, কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না, ঠিক আছে? সো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। বর্তমানে আইসিসিতে 3টি কমিটিতে রয়েছেন বিসিবি সভাপতি। সেটাই চিন্তা করছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে আলোচনা করে বাঁহাতি ওপেনারকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি, জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। আর কোচ খুঁজে না পেয়ে বাধ্য হয়ে চান্ডিকা হাথুরু সিংহেকে হেড কোচ হিসেবে রাখতে হচ্ছে বলেও জানান তিনি। কোচকে নিয়ে ক্রিকেটাররা অভিযোগ না করলেও তার ম্যান ম্যানেজমেন্টের সমস্যা আছে বলেও স্বীকার করেন বিসিবি সভাপতি। তামিম ইকবাল আছেন, আবার তিনি নেই। বাংলাদেশের ক্রিকেটে মেগা সিরিয়াল সাবেক অধিনায়ক তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় দলে ফিরলেও নানা নাটকীয়তার পর গেল ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কি ভাবছেন, কিংবা আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা, বিষয়গুলো নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করার কথা থাকলেও নানা কারণে হয়নি সেই বৈঠকও। ওর সিদ্ধান্তটা এখন হয়েছে কি, আমি যে আপনাদেরকে বলবো এই বলার পজিশনটাও নাই। কারণ ওর সাথে আমার যে যোগাযোগ হয় না তা না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে ও আমার কাছে বলেছে আমার সাথে বসবে। দুবার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো। আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে, তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি। টানা 2 বিশ্বকাপে ব্যর্থতার পর সমালোচনার কাঠগড়ায় প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও। বিসিবি প্রধানও স্বীকার করলেন হাথুরুর ম্যান ম্যানেজমেন্টের সমস্যা নিয়ে। কোনো কোচই ভালো পাচ্ছি না। ভালো বলতে কি, আমরা যাদেরকে সিলেক্ট করি যে নাকি তাদেরকে ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, সে আগে যা করতো তাই করছে। সমস্যাটা হচ্ছে আমাদের ব্যাটিং হ্যাজ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েটেড। এটা যদি বাইরের একজন বলে তাহলে তো মুশকিল, কিন্তু দলের কাউকে তো বলতে হবে। ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। এদিকে বিসিবির সাবেক কিউরেটর টমি হ্যামিংয়ের বিদায় নেয়া এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের ব্যাপারে অভিযোগ তোলার বিষয়গুলো কিছুই জানেন না বোর্ড সভাপতি। এসব ব্যাপারে চেয়ারম্যানকে জবাবদিহি করা উচিত বলেও জানান তিনি। আমার সাথেও তার কথা হয়েছে যাওয়ার আগের দিন, আমাকে কিন্তু কিছু বলে নেই, বাট আমি দেখব, আমি এটা এখনো দেখি নাই, দেখে নিব আমি। এই প্রশ্নগুলা কেন আপনারা তাদেরকে করেন না যারা এখন এগুলার দায়িত্বপ্রাপ্ত? আমাদের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান আছে, তাদের সাথে কথা বলেন। এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান। 12 আগস্ট পর্যন্ত গ্লোবাল টি20 লিগে তার অনাপত্তিপত্র থাকায় সাকিব যোগ দিচ্ছেন না টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পেও। এমনকি দলের সঙ্গে একই বিমানে সাকিব পাকিস্তানে যেতে পারবেন কিনা তা নিয়েও দ্বিধায় বিসিবি। এদিকে দেশের পরিস্থিতি উন্নতি হওয়ায় 3 আগস্ট থেকে চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প, চলবে 14 আগস্ট পর্যন্ত। তিনি ব্যতিক্রম, বরাবরই তার জন্য যেন ভিন্ন নিয়ম। অবশ্য নিয়ম নীতির তোয়াক্কা তিনি করেন কিনা উঠতে পারে সেই প্রশ্ন। তারপরেও নামটা যখন সাকিব আল হাসান, বিসিবিও দেখায় উদারতা। প্রায় 5 মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় যেই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। ম্যাচ দুটোকে সামনে রেখে দম ফেলার সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ তো আছে। টেস্ট দলের সদস্য জয়, দীপু, সাদমানরা 4 দিনের ম্যাচ খেলেছে তাসমানিয়া পারে। তবে ব্যতিক্রম সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট শেষ করে সাকিব এখন খেলছেন কানাডার গ্লোবাল টি20 লিগে। টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের সবার এনওসি 8 আগস্ট পর্যন্ত থাকলেও সাকিব অনাপত্তিপত্র পেয়েছেন 12 তারিখ পর্যন্ত। অর্থাৎ কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট সিরিজ খেলতে নামবেন টাইগার অলরাউন্ডার।
এখানেই শেষ নয়, জানা গেছে দেশের চলমান পরিস্থিতির উন্নতি হওয়ায় জাতীয় দলের ক্যাম্প নিয়ে পূর্বের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। সোমবার থেকে শুরু হওয়া লাল ও সবুজ দলের 3 দিনের ম্যাচ শেষে বাকি কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটে, যা শুরু হবে 3 আগস্ট থেকে চলবে 14 আগস্ট পর্যন্ত। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। ব্যাটিং সমস্যা তার দীর্ঘদিনের, চোখের সমস্যার জন্য হেড পজিশন নিয়েও আছে অস্বস্তি। সব মিলিয়ে কোনো প্রস্তুতি না নিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত হয়ে উঠবেন, উঠেছে সেই প্রশ্ন। এখানেই শেষ নয়, গ্লোবাল টি-20 লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে চেপে তিনি পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়, কারণ 16 আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। অথচ সাকিব না থাকলেও বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিকে যোগ দেবেন গ্লোবাল টি-20 খেলা টেস্ট দলের আরেক সদস্য শরীফুল ইসলাম। অর্থাৎ এখানেও চীনের মতো এক দেশে 2 নীতিতেই হাঁটছে বিসিবি। সাকিবরা বাড়তি সুবিধা পান, শরীফুলরা বাধ্য হন। মাহবুব রিমন করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনাল খেললেও বড় দলের বিপক্ষে ব্যাটারদের বাজে পারফরমেন্স নিয়ে চিন্তিত সবাই। তবে এবারের আসর একেবারে খারাপ যায়নি বাংলাদেশের দাবি পেসার জাহানারা আলমের। ভুলগুলো ঠিক করলে ঘরের মাঠের বিশ্বকাপে ভালো কিছু করবে লাল সবুজ, এমনটাই বিশ্বাস তার। স্বপ্ন ছিল এশিয়া কাপের শিরোপা জয়ের সঙ্গে ঘরের মাঠের বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়া। তবে সেমিফাইনাল খেললেও এক বুক হতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, যার আগে এশিয়া কাপটাই ছিল টাইগ্রেসদের প্রস্তুতির বড় মঞ্চ। গ্রুপ পর্বে মালয়েশিয়া থাইল্যান্ডের বিপক্ষে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে লাল সবুজ। তবে ভারত শ্রীলঙ্কার মতো বড় দলগুলোর সামনে ফুটে উঠেছে তাদের আসল চিত্র। ফর্মের তুঙ্গে থাকা ব্যাটাররা এই দলের সামনে যেন ভুলেই গেলেন ব্যাটিংটা। বোলারদের পারফরমেন্সটাও ছিল না আশানুরূপ। মেগা ইভেন্টের আগে জানিয়ে বেশ চিন্তিত সবাই। এশিয়া কাপ থেকে আমরা অনেক কিছু পজিটিভ লার্ন করেছি, যেটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। এক্সপেকটেশন ওয়াইজ যদি ফুলফিল হতো তাহলে তো হয়তো আমরা সেমিফাইনাল উইনই করতে পারতাম, ইনশাআল্লাহ হতে পারতো। সো ইট ওয়াজ লাইক পার্ট অফ গেম আমি মনে করি। যদিও খারাপের মাঝেও বেশ কিছু ভালো দিক খুঁজে পেয়েছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। মুর্শিদা স্বর্ণার পারফরমেন্সও দেখাচ্ছে আশার আলো। বাকিরা নিজেদের ভুলগুলো নিয়ে ঠিকমতো কাজ করলেই বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন জাহানারা। মুর্শিদা ভালো পারফরমেন্স করেছে, সে তার স্কিল শো করেছে। ক্যাপ্টেন কন্টিনিউয়াসলি তার ভালো পারফরমেন্স করেছে। স্বর্ণা সে যখনই সুযোগ পেয়েছে তার পজিটিভ ইন্টেন্ট শো করেছে। সো ইনফ্যাক্ট দোলা ভালো স্টার্ট করেছে। আমরা অবশ্যই কাজ করব, আমাদের হাতে কিছু সময় আছে ইনশাআল্লাহ। ঘরের মাটিতে ওয়ার্ল্ড কাপ, সবার এক্সপেকটেশন অনেক হাই থাকবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের ফল্টগুলি যেন আমরা ওভারকাম করে আমরা ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করতে পারি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। আমার মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা যদি একটু ভালো করতে পারি ইনশাআল্লাহ রেজাল্ট আমাদের পরে আসবেই আসবে। ঘরোয়া লিগে পারফর্ম করে প্রায় 1 বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন জাহানারা। গ্রুপ পর্বে খেলেছেন মালয়েশিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে সেমিফাইনালও মিলেছে সুযোগ। পারফরমেন্সও খুব একটা খারাপ নয়। সুযোগ পেলে বিশ্বকাপেও নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্যারিস অলিম্পিকে আশাহত করল শুটিং। শীর্ষ 8-এ খেলার স্বপ্ন নিয়ে এলেও 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম বিদায় নিয়েছেন 43তম হয়ে। এমনকি নিজের বেস্ট স্কোরও স্পর্শ করতে পারেননি তিনি। ব্যর্থতার পেছনে পর্যাপ্ত ম্যাচ না খেলাকেই দায়ী করছেন এই শুটার, যার সঙ্গে সুর মিলিয়েছেন কোচ এবং ফেডারেশনের কর্তারাও। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। হতাশার মধ্য দিয়ে শেষ হলো শুটিংয়ে বাংলাদেশের আরও একটি অলিম্পিক গেমস। পুরুষের 10 মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলামকে ঘিরে বেশ আশা ভরসা ছিল, তবে তিনি তার প্রতিদান দিতে পারেননি। 624.2 স্কোর নিয়ে 49 জন শুটারের মধ্যে তিনি তার রেস শেষ করেছেন 43তম হয়ে। 631.7 পয়েন্ট নিয়ে 10 মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং রাউন্ডে টপ করছে চীনের শেন লিয়াও, যে কিনা 10 মিটার মিশ্র এয়ার রাইফেলের ইতিমধ্যে স্বর্ণপদক জিতেছে চীনের হয়ে। এই ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে সর্বনিম্ন পয়েন্ট এসেছে 629.8। অর্থাৎ রবিউলের সঙ্গে তাদের যে স্পষ্ট ব্যবধান রয়েছে তা কিন্তু বলাই যায়। ইন্টারন্যাশনাল লেভেলে এই ব্যবধানের পেছনে রবিউল দায়ী করেছেন পর্যাপ্ত পরিমাণ কম্পিটিশন না খেলার অভাবকে। অলিম্পিকে পার্টিসিপেট করা আসলে অনেক বড় একটা ব্যাপার। ঘাটতি একটা জায়গায়, সেটা হচ্ছে আমার আরও এক্সপিরিয়েন্স দরকার।
আরও কম্পিটিশন দরকার আর প্র্যাকটিস দরকার। আমরা চেষ্টা করতেছি আমাদের এই যে পয়েন্ট ভেরিয়েশনটা এটা অনেক কমাতে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের আরও ভালো হবে। হতাশার মধ্য দিয়ে শেষ হলেও এই প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্ট থেকে প্রাপ্তির কিছু দেখছেন কর্মকর্তারা। এরকম ইন্টারন্যাশনাল ইভেন্টে বেশি বেশি পার্টিসিপেট করলে অ্যাথলিটদের মনোবল এবং মনোসংযোগ বাড়বে বলে মনে করছেন তারা। একই সঙ্গে বৈশ্বিক যে ইভেন্ট রয়েছে বা মহাদেশীয় যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোতে অংশ নেওয়ার বিকল্প দেখছেন না তারা। Today he's not his day, you know, but the good news for him is he don't have big mistake, you know. It's really important. They don't have big mistake. He just have a bad luck about that small thing coming. আমাদের দুর্বলতা হলো মেন্টাল। ইটস এ মেন্টাল গেম। মেন্টালটাকে ঠিক করতে হলে বিদেশে গেমস খেলতে হবে। আমরা যত বেশি বিদেশে যদি গেমস খেলতে পারতাম, এটা ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হতো। আর ম্যাচ টেম্পারমেন্টটা ঠিক হলেই বললাম ইজিলি আমরা বললাম অনেক উপরে লেভেলে চলে যেতে পারতাম। এই ইভেন্টে চীন টপ করলেও শীর্ষ 8-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়ার 2 জন শুটার। এছাড়াও উপমহাদেশ থেকে মেডেল ফাইটে আছে ভারত, আর আর্জেন্টিনা ঘাড়ে শ্বাস ফেলছে চীনের। এখন দেখার বিষয় 10 মিটার এয়ার রাইফেলে পদক বাগিয়ে নেয় কোন দেশ। সাটারু শুটিং স্পোর্টস কমপ্লেক্স থেকে SM ইকবাল, সময় সংবাদ, ফ্রান্স। এবার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ভারত। 2036 সালে গেমস আয়োজনের জন্য অফিসিয়ালি বিড করবে দেশটি। প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো ইন্ডিয়া হাউস ওপেনিংয়ের পর ভারতে অলিম্পিক আয়োজনের স্বপ্নের কথা জানান রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন ও IOCর সদস্য নীতা আম্বানি। হঠাৎ দেখে অনেকেরই মনে হতে পারে অনন্ত আম্বানির আলোচিত বিয়ের অনুষ্ঠান চলছে এখনো, কিন্তু এটা আসলে অলিম্পিকের চিত্র। প্যারিসে স্পোর্টসের মেগা ইভেন্টেও বলিউডি আমেজ। প্রথমবারের মতো অলিম্পিক ভিলেজে ইন্ডিয়া হাউস ওপেনিং হয়ে উঠেছিল ভারতীয় উৎসবের মঞ্চ, আর সেখানে মধ্যমণি নীতা আম্বানি। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও অর্জনকে প্রমোট করতে দেশের অ্যাথলিট, তাদের পরিবার ও ফ্যানদের জন্য হোম অ্যাওয়ে ফ্রম হোম ট্যাগলাইন দিয়ে এই কালচারাল ও হসপিটালিটি হাব চালু করেছে রিলায়েন্স ফাউন্ডেশন ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা দেশটির ক্রীড়াঙ্গনে এক মাইল ফলক। প্যারিসে ইন্ডিয়া হাউস ওপেনিংয়ের মধ্য দিয়ে অদূর ভবিষ্যতে ভারতের মাটিতে অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্নের কথা জানান রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন ও ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য নীতা আম্বানি। সেই দিনটা বেশি দূরে নয় যেদিন ভারতও অলিম্পিক গেমস আয়োজন করবে। এই ইন্ডিয়া হাউস ওপেনিং এর মধ্য দিয়ে আমাদের প্রত্যয় আরো দৃঢ় হলো। কালারফুল প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ও BCCI সচিব জয় শাহ সহ আরো অনেকে। 140 কোটি মানুষের দেশে ফুটবলের মার্কেট ধরতে চান ফিফা প্রেসিডেন্ট। সাউথ এশিয়ান জায়ান্ট কান্ট্রিতে অলিম্পিক নিয়েও আশাবাদী তিনি। 2036 অলিম্পিকের বিডিংয়ে তুরস্ক, চিলি ও ইন্দোনেশিয়ার সঙ্গে লড়তে হবে ভারতকে। এছাড়া বিডিংয়ে নামতে পারে কাতার, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মতো দেশও। এর আগে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া ছাড়া আর কোনো এশিয়ান কান্ট্রিতে হয়নি অলিম্পিক গেমস। 2036-এর স্বপ্ন পূরণ হলে চতুর্থ এশিয়ান ও প্রথম দক্ষিণ এশিয়ান দেশ হিসেবে অলিম্পিকের আয়োজক হবে ভারত। ভারতের ক্রীড়া অঙ্গনে বড় অবদান রয়েছে আম্বানি পরিবারের। ভারতের মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে বড় ভূমিকা ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির। 2011 সালে ইন্ডিয়া দ্বিতীয়বারের মতো যেবার ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতল, সেবারও আম্বানি পরিবার কন্ট্রিবিউট করেছিল। IPL দল মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টিমের মালিক আম্বানি ফ্যামিলি। এবার প্রথম অলিম্পিক আয়োজনের স্বপ্ন পূরণেও সচেষ্ট তারা। আর 2036-এ সত্যিই ভারতে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজিত হলে হোস্ট সিটি হতে পারে আহমেদাবাদ। মাকসুম আলম খান, সময় সংবাদ। সেন নদীর পানি দূষিত থাকায় বাতিল করা হয়েছে ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন। এতে বিপাকে অ্যাথলিটরা। তবে নির্ধারিত সময়ে মূল ইভেন্ট আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা। যদিও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সেন নদীর পানির মান ভালো না হলে পেছানো হতে পারে ইভেন্টটি। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল সেন নদী। প্যারিসের ভেতর দিয়ে বয়ে চলা এই নদীকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন। নদীতে প্রায় 6 কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছেন অ্যাথলিটরা। কিন্তু এবার সেই সেন নদীর কারণেই বড় ধাক্কা খেল আয়োজকরা। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা।
সেন নদীর পানি নিয়ে অনেক আগ থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই এই নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর পরীক্ষায় ন্যূনতম মান পাওয়া গেছে বলে জানানো হয়েছিল, যা প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা। তবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকেই প্যারিসে শুরু হয় বৃষ্টি। এই কারণে পানিতে দূষণের মাত্রা বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারপরও নির্ধারিত সময়ে ইভেন্ট আয়োজনে আশাবাদী তারা। গত কয়েক সপ্তাহ সেন নদীর গতিপ্রবাহ কেমন ছিল তা আমরা দেখেছি। এটাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা দেখেছি জুন মাসে বৃষ্টির পরিমাণ বেশি ছিল, এতে সেন নদীর পানির মান খারাপ হয়েছে। তবে জুলাইয়ের শুরুর দিকে কিছুটা বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিক ও আবহাওয়া ভালো ছিল। তখন পানির মানের কিছুটা অবনতি হলেও 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা ঠিক হয়ে গেছে সাঁতারের জন্য। মূলত 3টি ভিন্ন খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হয় ট্রায়াথলন, যেখানে 1.5 কিলোমিটার সাঁতারে অংশ নিতে হয়। এর মধ্যে সাঁতারের ভেন্যু ছিল সেন নদী। পানির মান খারাপ থাকলেও ট্রায়াথলনের জন্য অ্যাথলিটদের সঙ্গে কথা বলতে চান প্যারিসের অফিসিয়ালরা। এখানে অ্যাথলিটরা সাঁতার কাটতে অভ্যস্ত, তারা এর চেয়েও খারাপ পানিতে সাঁতারে অংশ নিয়েছে, তাই আমি তাদের কাছে অসুবিধার কথা জিজ্ঞেস করব। আমি সংবাদপত্রে দেখেছি সেন নদীতে সাঁতার কাটতে তাদের সমস্যা নেই, তাই আমি এ নিয়ে আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে পানির মান ভালো না হলে ইভেন্টটি কয়েকদিন পেছানো হতে পারে বলে জানা গেছে। রিফাতুল ইসলাম মিরন, সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। চাহিদা যোগানের তত্ত্বে চলে না রাজধানীর বাজার। কেজিতে 25 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়ে 40 টাকা পর্যন্ত। অযৌক্তিক দামে হাঁপিয়ে উঠছে ভোক্তা। এবং খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়, থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। সাদি, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।